আমি আমার মৌলভীবাজারবাসী এবং রাজনগরবাসীর কইতে চালাম যে ইনশাল্লাহ আমরা যে সরকার আইছে আমরা পর্যায়ক্রমে আপনারা যা যা দাবি দাওয়া ছোটখাটো বড় দাবি দাওয়া আছে তা আমরা বাস্তবায়নের ব্যবস্থা নিলাম। আপনারা দেখছই যে ক্ষমতা হওয়ার মাত্র 4 মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী মৌলভীবাজার সফর করিয়া গেছেন। দর্শক, ভিন্ন মতে সহমত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদের 237 নম্বর নির্বাচনী এলাকা মৌলভীবাজার 3 আসনের আলোচনায় আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব নাসির রহমান, সংসদ সদস্য মৌলভীবাজার 3। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? মোটামুটি আল্লাহর মতো ভালো। আমি যদি প্রশ্ন করি আপনার আসনের মানুষ কেমন আছে? আমার আসলে মানুষ মোটামুটি ভালোই আছে। কেমন ভালো আছে? সারা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে সবাই যে সেই তুলনায় একটু বোধহয় বেশি খারাপ না, মানে তেমন একটা অবস্থা নাই। তো হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া এমন কোনো ঘটনা আছে যা বারবার আপনাকে ভাবাচ্ছে এবং সেটি আপনার আসনের সঙ্গে সম্পৃক্ত অথবা আপনার সঙ্গে সম্পৃক্ত? সম্প্রতি ঘটে যাওয়া সম্প্রতি ঘটে যাওয়া যেকোনো বিষয় হতে পারে। এরকম উল্লেখযোগ্য কিছু নাই। যেমন আমাদের ওখানে কোনো ন্যাচারাল ক্যালামিটি তেমন একটা একটু সামান্য প্লাবন হয়েছিল কিছুদিন আগে। ওই যে আপনার অতিবৃষ্টিতে হঠাৎ করে বন্যা হয়ে গেল। হাওড় অঞ্চলে মানুষজনের ধান ক্ষেত প্রচুর নষ্ট হয়ে গেছে। প্রচুর ধান যারা হাউজিং ধান করেছিল। তো সরকার তো আপনার 3 মাসের জন্য কি অনুদান ব্যবস্থা করেছে ওদের জন্য। তো ওদের জন্য এই কৃষকদের জন্য একটা মানে দুর্যোগের মতো অবস্থা হয়েছিল। এবং সেটা আপনাকে ভাবাচ্ছে? এটা তো ফলনটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েতে। আমাকে মানে ভাবাচ্ছে, মানে আমাদের ফলনটা ইয়েতে, এবং ভাবাচ্ছে ওই যে প্রান্তিক এই যে কৃষক যে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, যিনি সাথে সাথেই তাদেরকে সাহায্য করার জন্য করেছেন, ব্যবস্থা নিয়েছেন। আমি আপনার আসনের ভৌগোলিক অবস্থান এবং সেই সাথে যদি গৌরবময় কোনো অর্জন সম্পর্কে জানতে চাই এবং একই সাথে কোনো ধরনের কোনো সমস্যা এবং সম্ভাবনা সব মিলায় যদি জানতে চাই, আপনি কিভাবে বলবেন আমাদেরকে? ভৌগোলিক অবস্থান আমরা সিলেট বিভাগের ভিতরে, আমরা 4টা জেলার একটা, এবং উল্লেখযোগ্য বিষয় হলো যে মৌলভীবাজার জেলা বাংলাদেশের 2টি জেলাকে সামরিক অন্তর্বর্তী সরকারের সময় সে 2007-08-এ পর্যটন জেলা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল, স্পেসিফিক্যালি কক্সবাজার এবং মৌলভীবাজার। সেদিক দিয়ে ওইটার একটা আলাদা একটা থাকতে পারে। আর মৌলভীবাজার সবাই জানেন, আমার মরহুম পিতাকে সাইফুর রহমানকে এই তার সাথে মিলায় আর কি। তো এটার বৈশিষ্ট্য। এই মুহূর্তে প্রধান শক্তিটা কি আপনার আসনের? আমার আসলে প্রধান শক্তি কি? শক্তি ধরেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এসছে 15 বছর পরে। এটাই একটা ধরেন বেসিক ফান্ডামেন্টাল শক্তি। দ্বিতীয়ত হলো যে এখন আমাদের মানে প্রধানমন্ত্রী একটা নতুন স্টাইলে সরকার পরিচালনা করছেন, যেখানে উনি জনগণের সাথে ইন্টারেকশন নিজে বেশি করছেন। তো ওনার এই যে ইন্টারেকশন করার বিষয়, এটাও আমাদের জন্য একটা ইন্সপিরেশনের মতো নিয়ে। তো এবং আমরা আশা করছি যে এই আগামী আর্থিক বছর থেকে এই যে এত বড় যে আমরা একটা যাই হোক একটা অ্যাম্বিশিয়াস বাজেট করেছি, সেখানে আমাদের ডেভেলপমেন্ট যে আমাদের এলাকাটায় গত আওয়ামী লীগ সরকারের সময় 15 বছর যে হয়েছে, ডিপ্রাইভড হয়েছে মারাত্মকভাবে, সেটা একটা পুনর্জাগরণ আসবে ইয়েতে। এবং
আমি আশাবাদী যে আমরা আবার যে বেসিক এমনি উন্নয়ন যেগুলো কাজগুলোতে আমরা তো করেছিলই, আমরা এমপি থাকতে করেছিলাম গতবার, এবং আমার লেট ফাদার তো অনেক কিছুই করেছেন এতে। এগুলির মেইনটেনেন্সের বিষয় নিয়ে ব্যাপার হচ্ছিল আর কি। তো আমার ওই শক্তিটা আছে যে এখন আমাদের সরকার আছে ক্ষমতায়, এই কাজগুলো অবহেলিত এটাকে আমরা আবার উন্নয়নে বা যেটা বলেন যে মানে উন্নয়নই বলতে পারেন, যে আমরা কার্যক্রমটা আবার শুরু করার হয়তো একটা আশা দেখছি। আপনি বলছেন যে আপনি যখন এমপি ছিলেন তার মানে আপনি দ্বিতীয়বারের মতো এমপি। আমি দ্বিতীয়বারের মতো ১ম বারে আপনি যখন সংসদ সদস্য হয়েছেন সেই সময়ের নির্বাচনের আগের ঘটনা এবং ২০২৬ সালের যে নির্বাচনের আগের প্রতিশ্রুতি, এই ২ টার মধ্যে আপনি পার্থক্য কিভাবে দেখতে পান? প্রথমবারে আমি যখন ২০০১ থেকে ৬ অষ্টম পার্লামেন্টের মেম্বার ছিলাম, আমি তখন আমার এলাকায় ওই সময় ভ্যালুতে কয়েকশো কোটি টাকার উন্নয়ন কার্যক্রম করেছি আমরা। রাস্তাঘাট বলেন, ইলেকট্রিসিটি লাগানো, তারপরে স্কুল মাদ্রাসা যা যা অনেক কিছুই ছিল। মেইন একটা জিনিস করি, গ্রামীণ অবকাঠামোর মধ্যে ২টা জিনিস ভেরি ফান্ডামেন্টাল। একটা হলো রাস্তা, দ্যাটস দ্য প্রাইমারি, খুবই গুরুত্বপূর্ণ। একদম মেইন জিনিস একেবারে। এবং দ্বিতীয়টা এখন যেটা আসছে, ওই সময় অত ছিল না, পানির ডিপ্লিশন হয়ে যাওয়াতে মানুষের ডিপ টিউবওয়েল প্রতি ডিমান্ডটা একটু বেশি, কারণ পানির লেয়ারটা অনেক। আমি তো সেটা ২৫ বছর আগের কথা বলছি, ইয়েতে ২৪-২৫ বছর। তো ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টের রোডটা তো মেইন উন্নয়নটা বলতে কিন্তু রোড, ব্রিজ, হ্যাঁ, এগুলি কি গত সরকারে মানে এই যে ফ্যাসিস্ট সরকারের সময় আপনার স্কুল এবং হাই স্কুলের উন্নয়ন করেছে ওরা, হ্যাঁ, ইয়েতে। তো সব জায়গায় মানে মোটামুটি যে সমস্ত জায়গা তাদের ইয়ে ছিল বা না থাকলেও সেখানে করেছে ইয়েতে, বাট এডুকেশন লেভেলটাকে তো ১৪টা বাজায় দিয়ে গেছে। তো নেক্সট হলো স্কুলের বিষয়টা। অ্যাকচুয়ালি নেক্সট আসে রোডের পরে কিন্তু হেলথটা। এখন সেই দাবিটা এখন মেইন প্রাইমারি দাবি হয়ে দাঁড়িয়েছে, যে আমাদের যে হাসপাতালটা, যেটা মানে মানে ওখানে গিয়ে কোনো, আপনি জানেন ভালো করে যে এই সমস্ত জেলা হাসপাতালগুলি ইউজেবলের মতন অবস্থা না। তো সবাই মনে করে যে একটা মেডিকেল কলেজ হলে কোয়ালিটি অফ দ্য হসপিটাল এবং কোয়ালিটি অফ ডক্টরস উইল ইমপ্রুভ। এইটা একটা নাম্বার 1 এবং ফরমোস্ট এবং ডিমান্ড, যে হাসপাতাল, একটা মেডিকেল কলেজ হাসপাতাল করার বিষয়। প্রথমে আমি জিনিসটা নিয়ে একটু স্কেপটিক্যাল ছিলাম, যে কারণ আমরা মেডিকেল কলেজ হাসপাতাল বলতে ৫০০-৬০০ কোটি টাকার প্রজেক্ট বুঝি, আর এখন একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ যদি নতুন জায়গা নিয়ে করতে হয় তা আপনার ১,০০০-১,২০০ কোটি টাকার মতন লেগে যায়। তো এত টাকা তো আমি গভর্নমেন্টকে করার মতন আমার সেই সক্ষমতা এতে নাই। পরবর্তীতে এখন দেখলাম যে না, ছোট আকারেও আমরা মেডিকেল কলেজ হাসপাতাল করতে পারি। এবং সৌভাগ্যের বিষয় হলো যে আমার যে সদর হাসপাতালটা আছে, যে জায়গাটা ১০ একর জায়গার ভিতরে, ওটার মধ্যেই আমরা মোটামুটি একটা মেডিকেল কলেজ হাসপাতাল করে ফেলতে পারবো আরামসে, খরচও কম পড়বে। তো আমার এখন প্রাইমারি টার্গেট হলো এই মেডিকেল কলেজ হাসপাতালটা স্থাপন করা। সেই সাথে আমার উদ্যোগের ফলে এখন জনগণেরও সেই ডিমান্ড হয়ে গেছে যে আমাদের কমলগঞ্জ থানায় শমশেরনগরে যে একটা পরিত্যক্ত ব্রিটিশ আমলের এয়ারপোর্টটা ছিল, সেটাকে চালু করানোর ব্যাপারে। এখন আমাদের অনেক রাইট আছে টু হ্যাভ দি এয়ারপোর্ট। ১ নম্বর যে দিস ইজ এ ট্যুরিস্ট ডিস্ট্রিক্ট, এটা একটা পর্যটন জেলা, এবং এই জেলায় আসার জন্য আপনার গাড়ি এবং রেল ছাড়া আর কোনো উপায় নাই। তো এয়ারপোর্টটা চালু করলে চালু হয়ে গেলে অল এয়ারলাইন্স আর কমিটেড টু মেক আপনার যে কি বলে প্লেন চালু করার জন্য রাজি আছে, প্রাইভেট এবং বিমানও। তো ওই এবং আপনি কি সবার সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে আমি মন্ত্রণালয়ে ইন্টারিম গভর্নমেন্ট থাকতেই আমি মিটিং করেছি সিভিল এভিয়েশন মিনিস্ট্রি সেক্রেটারি সাহেব ম্যাডামের সাথে ইয়ে করে। ওনারা তখন বললেন যে আমরা ৩টা এয়ারপোর্টকে অ্যাক্টিভেট করে গেছি, লালমনিরহাট, বগুড়া আর শমশেরনগর। তো
তবে কাজ আগাবে ওই ২টার আগে। আর আপনার শমশেরনগরটা আপনাদের শখের আসলে ওইটা নিয়ে আপনারা তখন কাজ শুরু করেন। তো এইটা ইনফ্যাক্ট ইন্সপেকশন করার জন্য গত শুক্রবার দিন বেসামরিক বিমান পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এসেছিলেন মৌলভীবাজারে, একটা অন্য তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এয়ারফোর্সের ওটা একটা এয়ারফোর্স কন্ট্রোল করতে এয়ারপোর্টটা একটা মানে বলবো না আনসাবস্টেন্সিয়েটেড রিজন দেখিয়ে ওনাদেরকে ওখানে যেতে পারেননি যে দেশের মন্ত্রী প্রতিমন্ত্রী। তো এটা আগামী মাসে ইনশাল্লাহ হবে। তো ওই এয়ারপোর্টটা রেডি আছে, যত এয়ারপোর্ট করতে চাচ্ছে ইয়েতে শমশেরনগর যে ডিমান্ড ইজ দেয়ার, এবং খুব ফাস্টেস্ট ওয়েতে এয়ারপোর্টটা করা যাবে এবং সবচেয়ে কম খরচে। তো আমি আশা করছি যে এগুলো তো আমি দাবি নেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি যে এই দুইটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হলে তাহলে আমাদের জেলারও মানে ওভারঅল জেলার উন্নয়ন মানে খুব উপকার আসবে। হয়। আপনি যথেষ্টই বলেছেন। আমরা যদি আপনি তো উন্নয়ন সম্ভাবনার কথাগুলা বললেন, পরিকল্পনার কথা বললেন। আমরা যদি এই মুহূর্তে আপনি এখন সংসদ সদস্য আপনার আসনের কয়েকটি সমস্যার কথা জানতে চাই। কয়েকটি বড় সমস্যার কথা যদি আমাদের সাথে শেয়ার করেন। দেখেন, আমার লেট ফাদারের সময় আর আমার সময় মৌলভীবাজারের বেশিরভাগ সমস্যাগুলি এবং মোটামুটি কাজ করে দেওয়া হয়েছিল মৌলভীবাজার রাজবাড়ি। এখন সবচেয়ে বেশি দাবি এই যে ১৫ বছর যে কোনো মানে টাকা দেওয়া হয় নাই ফর ডেভেলপমেন্ট পারপাস। রাস্তাগুলি খুবই খারাপ অবস্থার মধ্যে, সারা থানা বলেন ইয়েতে বলেন মানে সারা জেলাই বলতে পারেন আপনি, একমাত্র বড়লেখা ছাড়া, কারণ ওখানে একজন মন্ত্রী ছিলেন ওনাদের। তো এই খুবই খারাপ অবস্থা রাস্তাগুলি একেবারে। এই গ্রামীণ অবকাঠামো রাস্তাগুলিকে ঠিক করা হলো নাম্বার 1 সমস্যা। নাম্বার 2 হলো ডিপ টিউবওয়েলের খুব ডিমান্ড। এই জিনিসটা মেজর যে ইস্যুটা সেটা হলো মেডিকেল কলেজ করার। ডিপ টেবলের ডিমান্ড কি এখনো আছে? হ্যাঁ, ২৫ বছর আগের কথাও বলছেন যে তখনও তখন অত ছিল না। আচ্ছা। তখন তো পানি আপনার এমনি নর্মাল টিউবওয়েলেই পানি আসতো যেতে। এখন আর নর্মাল টিউবওয়েলে পানি আসে না ভাবে, আয়রন পানি সাংঘাতিক। তো এই জন্য ডিপ টিউবওয়েল দরকার, এবং ডিপ টিউবওয়েল তো এক্সপেন্সিভ। তো এগুলি ডিপার্টমেন্ট অফ হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডিপ টিউবওয়েল আমরা কমিউনিটি ডিপ টিউবওয়েল করা হচ্ছে। এন্টায়ার গ্রামকে, কয়েকটা গ্রামকে একটা বড় ডিপ টিউবওয়েল করে ৫-৬ লক্ষ টাকা ডিপ টিউবওয়েল করে পাইপলাইন দিয়ে গ্রামকে পানি সাপ্লাই করার সিস্টেম করা হচ্ছে। তো ওইটাই আমাদের একটা প্রায়োরিটি জিনিসটা আমরা কাজে শুরু করতেছি। আইন শৃঙ্খলা যদি বর্তমান সময়ের আইন শৃঙ্খলা মৌলভীবাজার সবসময় শান্ত ভালো এটি ছিল, এখনও মোটামুটি আছে। এতে মাঝে মধ্যে কিশোর গ্যাংয়ের কিছু এলিমেন্টস আছে, সব জায়গায় সারা বাংলাদেশের মতন ওখানে কিছু আছে, কারণ বখাটে ছেলের তো অভাব নেই বাংলাদেশে। তো এগুলি আমরা খুব স্ট্রংলি আমরা করছি, মনিটরিং করছি। মাননীয় সংসদ সদস্য যে সমস্যার কথাগুলো আপনি বললেন, এটা আসলে দীর্ঘদিন কিন্তু মানুষ দেখে আসতেছে, শুনে আসতেছে। আপনার কি মনে হয়? আপনি তো এখন সরকারে, আপনি আপনার আসনের বিপুল ভোটে জয়ী একজন সংসদ সদস্য। এই সমস্যাগুলো আসলে সমাধান হওয়াতে বাধা কোথায় বা সমাধান না হওয়ার কারণগুলা কি? আপনার কি মনে হয়? ফান্ডস সমস্যা তো একটা ডেভেলপমেন্টাল ফান্ডস। আপনার যে গ্রামীণ অবকাঠামোর যত রাস্তা আছে, এই সব রাস্তা করার মতো সরকারের কাছে তো অত টাকা নাই। এটা তো পর্যায়ক্রমে আমাকে ধাপে ধাপে করতে হবে ওভার দ্য পিরিয়ড অফ 5 years the government is in power. তো মেইন তো হলো ফান্ডস, অ্যালোকেশন অফ ফান্ডস ১ নম্বর। ২ নম্বর হলো ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রজেক্ট। এই যে আমরা একটা রাস্তা, এখন একটা ১ কিলোমিটার রাস্তা করতে ধরেন ১ কোটি টাকা লাগে, ধরেন তামরুলে। এখানে বাইরের কন্ট্রাক্টররা এসে কাজটা নেয়, যে সিস্টেমটা করে রেখে দিয়েছে। ও এলাকা সম্বন্ধে কিছু তার কোনো নাই, আইডিয়া নেই, কোনো কিছু নাই, এবং সে কোনো জবাবদিহি নাই তার। সে কীভাবে রাস্তা বানানো না বানাইলে করে তবে সে চলে যাচ্ছে। আমাদের সংসদে একজন সংসদে উত্থাপন করেছে, এটা সবাই একেবারে সংসদ সদস্যরা মানে তার হাততালি দিয়ে অ্যাপ্লড করেছে, যে এলাকার কন্ট্রাক্টরকে দিতে হবে, সে যেই হোক, হ্যাঁ, নট ফ্রম আউটসাইডার। তাহলে কোনো সমস্যা হলো আমি ডিপার্টমেন্টকে ধরে তো আমার কোনো লাভ নাই, ও তো কোনো আচ্ছা ঠিক আছে আমরা ঠিক করে দিয়ে
বাট আই ক্যান গো অ্যান্ড ক্যাচ দ্যাট কন্ট্রাক্টর মিস্টার হোয়াট এভার, তুমি যে রাস্তা বানিয়েছিলে এটা ভেঙে গেল কি করে 2 মাসের ভিতরে? হ্যাঁ, কিন্তু এখানে তো বিভিন্ন ধরনের ভিন্ন মত থাকতে পারে যে বলেন। এলাকার কন্ট্রাক্টর যদি প্রভাবশালী দলের হয়, সে যখন এই কাজটা করবে তাকে তো ভয়ে কেউ কিছু বলতে পারবে না। এটাও একটা বিষয়। এটা একটা বিষয় আপনি বলছেন প্রভাবশালী দলে হয় মানে রুলিং পার্টি যদি হয়ে থাকে। অ্যান্ড ইউজুয়ালি যখন যে সরকার ক্ষমতায় ওই সরকারের দলের কন্ট্রাক্টররাই কাজ পেয়ে থাকে। এটা ঠিক। তো এবং এক এখন দলের মধ্যে তো একটা অঞ্চলের মধ্যে কয়েকজন কন্ট্রাক্টর থাকতে পারে। তো হ্যাঁ, হ্যাঁ, তা তো সেক্ষেত্রে আছে। তো তাদের মধ্যেও একটা বড় ধরনের একটা প্রতিযোগিতাও না তৈরি হতে প্রতি পারে। অ্যালাইনমেন্টও হয়ে যেতে পারে। হুম, অ্যালাইনমেন্টও হইতে পারে alignment হয়ে ইয়ের যেতে ক্ষেত্রে। পারে। তো এই যে সমস্যাটা এটা ২ দিকেই ছুরিটা কাটে। এই ছুরিটা ২ দিকেই। বাইরের কন্ট্রাক্টর আনলেও সমস্যা, ভিতরে যে আপনি বললেন ওইটাও একটা সমস্যা। এটার মাঝখানে আমাদেরকে একটা সলিউশন বের করতে হবে। বাট মেইন জিনিসটা হলো যে ইমপ্লিমেন্টেশনটা প্রপারলি হচ্ছে কিনা। ৳১,০০,০০,০০০ প্রজেক্টের অমুকের টাকা দিয়ে এগুলো করতে ওর একটা কাজ হয় মাত্র ৳৫০ বা ৳৫০,০০,০০০ এট বেস্ট। আর বাকি ৳৫০,০০,০০০ ভাগ-বাঁটোয়ারা হয়ে গেছে। কিন্তু আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, আপনার আসনের মানুষ থেকে সারা দেশের মানুষ, প্রশ্নটা কিন্তু আপনার দিকেই ছুড়বে বা আমার দিকে না, আমি তো ইমপ্লিমেন্টার না। আপনাদের দিকে যে আপনারা এখন সরকারে, আসলে এটার সমাধানটা কোথায়? শুনেন, আমি আপনাদের বলি। বাংলাদেশে মেম্বার অফ পার্লামেন্ট ইজ দ্য ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের বলা হয় আমরা আইন প্রণেতা। আসলে আমাদের তো আইন প্রণয়নের কিছু নাই। আইন প্রণয়ন করে মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। সংসদে আসে, তারপরে চলে যায় সংসদীয় কমিটির কাছে, ওখানে ১০ জন দেখেন, এসে হাউসে আসে, সরকারি দলে হলে হাঁ বলতে হবে, বিরোধী দল না বলবে, এই শেষ। আমরা হলাম বেসিক্যালি হাঁ না। তো এখন এমপিরা অটোমেটিক্যালি বিকামস দ্য ডেভেলপমেন্ট এজেন্ট তার নিজের কনস্টিটিউয়েন্সির। হ্যাঁ? কারণ আমি আমার এলাকায় কি উন্নয়ন করলাম না করলাম সেটার বেসিস নিয়েই তো আগামী নির্বাচনে আমি যাব ইয়েতে। তখন মানুষজন আমাকে বলবে যে, "আপনি এটা কি করছেন আমাদের জন্য? ওই রাস্তা করছেন কিনা? ওই হাসপাতাল করছেন না, এইটা করছেন।" আমি অমুক আইন পাস করেছি আর তমুক আইন পাস করেছি, এটা কি আমার ভোট আসবে? কখনোই আসবে না। এই যতই আমাদের কিছু ইংরেজি দৈনিক বলেন আর ইয়েরা বলেন, ল মেকার বলে আমাদেরকে। হ্যাঁ? ল মেকার। উই ডোন্ট মেক ল। উই অ্যাপ্রুভ ল দ্যাটস আর আমাদের ফেইথ অ্যাকমপ্লি মানে ওইটাই করতে হবে। হ্যাঁ বলতেই হবে। না বলার কোনো সুযোগও নাই। এই আমাদের ইয়েতে। প্রশ্ন করলাম মন্ত্রীকে মন্ত্রী একটা উত্তর দিল। হ্যাঁ? বাট মেইন কাজটা আমাদের এলাকার ডেভেলপমেন্টাল কাজ করা। কথা হলো আপনি এমপি হিসাবে আপনার নিজেকে কতটুকু ডিট্যাচ রাখতে পারবেন। যে ডেভেলপমেন্ট কাজ আসলো আপনি নাক গলায় বললেন, আমার স্বাস্থ্য বাইরে, মামথু বাইরে, অমুক বাইরে কাজ দিয়ে দাওয়াই দিলাম। হ্যাঁ? এগুলি যদি করেন তো আপনার তো সুনামের পরিবর্তে তো দুর্নাম অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। আর আজকালকার এই ফেসবুক আর জমানায় এগুলো কোনো কিছুই আর থাকে না। যে আপনি কতটুকু ইউ ক্যান কন্ট্রোল আচ্ছা আমরা অনেকে যারা কোনো ইনভলভমেন্টও নাই, হুম। তারপরে আমাদেরকে জড়ায় উল্টা-সিধা কথাবার্তা বলবে। আমাদের অনুষ্ঠানের নাম হলো ভিন্ন মতে সহমত। জি। তো আমরা যদি এই ধরনের ভিন্ন মতকে আপনার কাছে প্রশ্ন করতে চাই যে, এই ধরনের ভিন্ন মতকে আপনি আসলে কিভাবে দেখেন? ভিন্ন মত আ আ অবশ্যই থাকবে। এটা ন্যাচারাল হিউম্যান নেচার। এ এ এ এটা কালবহতে চলে এসেছে, সেটি ইটস নট ইউনিক ফর বাংলাদেশ। হ্যাঁ? হ্যাঁ, একটু শিক্ষার অভাবের কারণে হয়তো এখানে একটু বেশি হইতে পারে ইয়েতে। বাট এটা থাকবেই এবং আ ইয়েতে আমরা সেটাকে we will face that accordingly. এবং ভিন্ন মত থাকতেই পারে। সেই ভিন্ন মত কোথায় এসে সবাইকে সহমত হওয়া প্রয়োজন বলে মনে হয় না, আপনার? ভিন্ন মত উইথ সাবস্টেন্সিয়েট ইয়েতে থাকতে হবে। তাই না? আপনি উইথ যে না আপনার ভিন্ন মতটার একটা গ্র্যাভিটি আছে বা একটা বেস আছে। সরি। আপনার ভিন্ন মতের একটা বেস আছে, I will respect that. বাট আপনার ভিন্ন মতটা যদি বেসলেস হয়, ন্যাচারালি সেখানে একমত হওয়ার তো কোনো সুযোগ নেই। ইফ ইউ হ্যাভ ভিন্ন মত উইথ এ বেস যে না উনার ভিন্ন মতটার একটা আছে, যথার্থতা আছে। I will respect that. আপনি কি ধরনের ভিন্ন মতকে সবাইকে একমত হওয়ার জন্য আহ্বান জানাবেন, সহমত হওয়ার জন্য? এরকম কোনো সিচুয়েশন আমাদের অ্যারাইজ করে নাই।
যে আমাকে ভিন্নমত কিন্তু রাষ্ট্র গঠনমূলক যে কোনো আলোচনায় ভিন্নমত যদি থাকে সেখানে সবাইকে আমি একমত বলবো যে মেজরিটি যেটা ইয়ে করে সেটাই কি মাত্র যিনি যিনার ভিন্ন মতটার বেস আছে ধরে নিলাম, বাট হি ইজ ইন দ্য মাইনরিটি, হ্যাঁ, তো ওনার ওই ভিন্ন মতটাকে তো আমাদের অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ নাই, বিকজ ডেমোক্রেসি ইজ দ্য রুল অফ দ্য মেজরিটি। তো এখন হ্যাঁ, ওনার ভিন্ন মতের হয়তো সাবস্টেন্সিয়াল ইয়ে থাকতে পারে, বেস থাকতে পারে, যতটুকু থাকতে পারে, বাট উনি 100 জনের মধ্যে মাত্র 10 জন, আর বাকি 90 জন ওনার ওনার ওই মতের সাথে এক না। তাহলে আপনি কোনটাকে মানবেন, ওনার 10 জনকে না আমাদের এদিকে 90 জনকে? এটা তো ন্যাচারাল বিষয় ইয়েতে। মাননীয় সংসদ সদস্য, আপনি আপনার আসন নিয়ে অনেক আলোচনা করেছেন। তারপরেও আমরা অনুষ্ঠানের স্বার্থে একটু জানতে চাই আপনার আসনের প্রান্তিক জনগোষ্ঠী কারা এবং তাদের উদ্দেশ্যে এবং তাদের জন্য আপনি কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা ভবিষ্যতে নেওয়ার পরিকল্পনা রয়েছে? জি, আমার নির্বাচনের প্রান্তিক জনগোষ্ঠীর একটা বড় অংশ হলো চা বাগানের শ্রমিকরা, এরপরে আপনার ফিশারম্যান কমিউনিটির লোকেরা এবং আমাদের প্রান্তিক চাষিরা, যে ফ্যামিলিতে এই 3টা গ্রুপ আমাদের ইয়েতে। তো আপনার সোশ্যাল সিকিউরিটি হিসেবে ওদেরকে যে এই যে আপনার যে ফ্যামিলি কার্ড বলেন বা কৃষক কার্ড বলেন, হ্যাঁ, এটা তো আমরা একসাথে দিতে পারছি না সবাইকে সারা বাংলাদেশে চুজ করে, এবং এই বছর 14,500 কোটি টাকা অ্যালোকেশন করা হয়েছে, হয়তো আরও হবে, আসবে, বাট উই ক্যানট। তো আমাদেরকে এই প্রান্তিক জনগোষ্ঠীকে উই হ্যাভ টু আইডেন্টিফাই অ্যান্ড প্রোভাইড দেম অ্যাজ মাচ আমাদের মানে মনিটারি সাপোর্ট বলেন, ইনপুট সাপোর্ট বলেন, যদি কৃষক হয়ে থাকে তাকে ইনপুট এগ্রিকালচার ইনপুট হিসেবে দেওয়ার জন্য। যেমন ফিশারম্যান কমিউনিটির ওরা ওইভাবেই থাকে, ওদেরকে ইনপুট দেওয়ার কিছুই নাই, হ্যাঁ, এক্সেপ্ট ফর মনিটারি অ্যাসিস্ট্যান্স। আর চা বাগান শ্রমিকদের হলো দেওয়ান্টে একটা বাড়ি, মানে তারা যে বাড়িতে আছে সেখানে ইলেকট্রিসিটি বিলটা যেন আমরা ইয়ে না করি, বা এবং তাদের রেশনটার জন্য একটু বাড়ানো যায়, রিটায়ার হয়ে গেলে কী, এই ব্যাপার নিয়ে চা বাগান শ্রমিকদের ব্যাপার নিয়ে একটা আমাদেরকে আলাদা একটা ফোরাম করে বসতে হবে ওদের জন্য। ইটস এ বিগ কমিউনিটি এবং ইট এফেক্টস অল চা বাগান ইয়েতে, শুধু আমার এলাকা না, অন্যান্য এলাকাতেও। তাদের নিজস্ব কোনো বিশেষ প্রত্যাশা আছে? তাদের প্রত্যাশাটা হলো যে তারা তাদের যে মানে বেতনটা বাড়ানো যায় কিনা, এবং তাদের রেশনটা প্রপারলি একটু দেওয়া যায় কিনা, এবং তাদের যে ইলেকট্রিসিটি কস্টটা ফ্রি করে দেওয়া যায় কিনা, এবং চিলড্রেনদের এডুকেশনের ব্যাপারে এই যে অনেক প্রত্যাশা আছে তাদের, মানে অনেকটা ছোটোখাটো, বেশি নট ভেরি ডিমান্ড। বাট প্রবলেমটা হলো যে চা বাগানগুলি ইটসেলফ আর নট দ্যাট মাচ প্রফিটেবল, ওরা এফোর্ড করতে পারছে না, অনেকে চা বাগান বিক্রি করে চলে যেতে চাচ্ছে, হ্যাঁ, কারণ চা বাগান এমন একটা ইন্ডাস্ট্রি আপনার যেই সাইজেরই আপনার হোক, 500 একরের হোক আর 5,000 একরের হোক, ধরেন আপনি বছরে, কথার কথা এক্সাম্পল বলছি, লাভ করলে হয়তো 2 কোটি টাকা লাভ করলেন, আর নাহলে লস করলে হয়তো 1 কোটি টাকা লস করলেন, আপনার লাভও তেমন কিছু নাই, লসও তেমন কিছু নাই। তবে এখন ওরা একটু লসের মধ্যে বেশিরভাগরা, সবাই যে লস করে বা প্রফিটেবল ইয়েতে আছেই। But- কেন, যদি প্রশ্ন করি যে এখন কেন লসের দিকে? এটা বুঝলাম না। আমি ভিজিট ইয়ে করেছিলাম ওই যে ইলেকশনের সময় আমার এখানে কয়েকটা চা বাগানে ইয়েতে, তো আই থিঙ্ক চা তো বিক্রি অন দ্য বেসিস দ্য কোয়ালিটি, যার কোয়ালিটি বেটার তার চায়ের দামও বেশি। বাট তাদের কেন যে লস হচ্ছে জিনিসটা আমাকে একটু ইন্টিগ্রেটিভ ভিতরে যেতে হবে, এটা আমি মানে তখন অত সময় পাই নাই, যে কেন তারা লস করে, বিকজ চা তো এখন বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ, ইনফ্যাক্ট চা ইম্পোর্ট করতে হচ্ছে, ওটা আমরা যেখানে নেট এক্সপোর্টার ছিলাম সেটা এখন আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে ইয়েতে। সো অল চা বাগান আর ফুললি, এটা নিঃসন্দেহে ভাবনার বিষয়, একটা ভাবনার বিষয়, এটা নিয়ে আমরা খুব শিগগিরই আমি ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আপনি আপনার একেবারেই একান্তই শিকড়ের ভাষায় যদি আপনার আসনের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান, আপনি জানাতে পারেন। সিঙ্গুরের ভাষা মানে আমার লোকাল ডায়ালেক্ট, লোকাল এরকম কিছু বলা না, আমাদের না, ওরা বাংলা শুদ্ধ ভাষাই ভালো বুঝবে। আমি যদি ওখানে আমার লোকাল ডায়ালেক্টে কথা বলি, কিন্তু আপনার চ্যানেলে আমি আমার লোকাল ডায়ালেক্ট ইউজ করবো না। তো না, আপনি আপনি বলতেই পারেন, লোকাল ডায়ালগ বলতেই পারেন, কারণ আমাদের অনুষ্ঠান এটা এইভাবে আমরা ফরমেটটা করেছি যে একেবারে শিকড়ের ভাষায় আপনি বলবেন, কথা বলবেন।
শিকড়ের টানে। তাই জি। আহ, আমি আমার মৌলভীবাজারবাসী এবং রাজনগরবাসীর কইতে চালাম যে ইনশাল্লাহ আমরা যে সরকার আইছে আমরা পর্যায়ক্রমে আহ, আপনারা যা যা দাবি দেওয়া ছোটখাটো বড় দাবি দেওয়া আছে তা আমরা বাস্তবায়নের ব্যবস্থা নিলাম। আপনারা দেখছই যে ক্ষমতা হওয়ার মাত্র 4 মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী মৌলভীবাজার সফর করিয়া গেছেন এবং তার কাছে আমরা জেলার বড় বড় দাবিগুলি 4টা দাবি উপস্থাপন করছি। যদিও তাই কিছু কইছেন না এই বিষয়ে, বাট আমি আপনারা আশ্বাস দিলাম যে আমরা এই সরকারের মেয়াদকালে ইনশাল্লাহ এই মেডিকেল কলেজ এবং এয়ারপোর্ট অন্তত আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। এবং ঢাকা তুলে শ্রীমঙ্গল আইবার লাগি একটা ডেডিকেটেড ট্রেন সার্ভিস না হইলেও অন্তত স্পেশাল বগি যাতে আমরা নর্মাল ট্রেনগুলিতে থাকে খালি শ্রীমঙ্গল লাগি ওটার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। আর গ্রামীণ অবকাঠামোর লাগে আপনারা যে রাস্তার যেগুলি উন্নয়ন কর্মকাণ্ড ওটা চলমান প্রক্রিয়া এবং এগুলি আমরা যত বেশি পারি আমি আনার চেষ্টা করব যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা রাস্তাগুলি ঠিকঠাক করা যায়। আর ডিপ টিউবওয়েলের ব্যবস্থাটা এই 2টা বিষয় আমি আপনারা গুরুত্ব সহকারে দেখার লাগে আমি আপনারা আশ্বাস দিলাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে দর্শক, ধন্যবাদ। ভিন্ন মতে সহমত যে যেখান থেকে দেখলেন সবাইকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের যদি এখানে কোনো ধরনের সহমত পোষণ করার থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং সেই সাথে আপনাদের মতামতও জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।